আগামী পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলার ক্লাস এবং আজকে আমরা বাংলার 25টি প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে চলেছি। তো প্রথম প্রশ্ন মানে আমি উল্টো দিক থেকে করাচ্ছি, 25 থেকে স্টার্ট করতে করতে আমরা 1 পর্যন্ত যাব। তো 25 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলা হচ্ছে যে নিচের কোনটি দন্তমূলীয় ব্যঞ্জন? তো নিচের কোনটি দন্তমূলীয় ব্যঞ্জন? উত্তর কি হবে? যারা জানো তারা তো চটপট কমেন্টে রাইট আনসার করে ফেলো, আর যারা জানো না তারা ভালো করে শুনে রাখো। দন্তমূলীয় ব্যঞ্জন কি? প্রথমে আমাদেরকে জানতে হবে দন্তমূলীয় ব্যঞ্জন কি, ব্যঞ্জন ধ্বনি। তো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি মানে হলো যেমন হচ্ছে ল, তারপরে হচ্ছে দন্তের ন, তারপরে হচ্ছে দন্তের স, র। তো এই যে ধ্বনিগুলো রয়েছে, এই ধ্বনিগুলো আবার ল, যেটা বললাম আমি, এই যে অপশানে যেটা রয়েছে ল হবে রাইট আনসার। তো এই ধ্বনিগুলোতে ভালো করে মনে রাখবে উচ্চারণ করার সময় জীবের অগ্রভাগের ওপরের দাঁতের মাড়ি বা যেটাকে আমরা বলি দন্তমূল, এটা কিন্তু স্পর্শ করে। তোমরা উচ্চারণ করলেই বুঝতে পারবে এগুলো। তো তাই এই যে ল ধ্বনি যেটা দেখতে পাচ্ছ এখানে, ল ধ্বনি, এই ল ধ্বনি হচ্ছে একটি দন্তমূলীয় ব্যঞ্জন। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ ট, তারপরে হচ্ছে ড, ঢ, এগুলোকে কি বলছে? এগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মূর্ধন্য ধ্বনি। ঠিক আছে, মূর্ধন্য ধ্বনি কি আমি নেক্সট কোশ্চেনেই বলছি। নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো প্রশ্নটা কি বলেছে, বলেছে যে নিচের কোনটি মূর্ধন্য ব্যঞ্জন নয়? মূর্ধন্য ব্যঞ্জন নয় বলেছে কিন্তু। তো মূর্ধন্য ব্যঞ্জন নয়, দেখো ট, তারপরে হচ্ছে মূর্ধন্য, ডয়বেন্দ্র, এগুলো কিন্তু সবকটি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি, সবকটি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। কারণ এগুলো যখনই তোমরা উচ্চারণ করছো, যখনই বলবে ট, ডয়বেন্দ্র, মধ্যে ন, ন উচ্চারণ করছে, তখন উচ্চারণের সময় কিন্তু জিভের যেটা ডগা সেটা কিন্তু মূর্ধাকে স্পর্শ করে। কিন্তু দেখো ওই যেই উচ্চারণ করছো ওই, এটা কিন্তু কোনো ব্যঞ্জন ধ্বনি নয়। তাই এটি একটি কি, ওই যদি পরীক্ষায় দিয়ে দেয় এটিকে কি বলা হয়? এটিকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার, যেহেতু প্রশ্ন যেহেতু বলেছে যে ব্যঞ্জন মানে মূর্ধন্য ব্যঞ্জন নয় বলেছে, যেহেতু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ওই। বাকি এগুলো কিন্তু সবই মূর্ধন্য ব্যঞ্জন। আশা করি প্রত্যেকে ক্লিয়ার মূর্ধন্য ব্যঞ্জন সম্পর্কে, প্রত্যেকের কাছে ক্লিয়ার। অবশ্যই কিন্তু লাইক করতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে। প্রত্যেককে লাইক করে কিন্তু যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে তারা চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও, কারণ আগামী দিনে ব্যাখ্যামূলক ক্লাসগুলো কিন্তু আসতে চলেছে, বাংলারও আসতে চলেছে ইতিমধ্যে, জিকে, তারপরে হচ্ছে ইংরেজির কিন্তু চলে এসেছে, সেগুলো অ্যাটেন্ড করে নাও যারা এখনও পর্যন্ত অ্যাটেন্ড করোনি। আর অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে। অবশ্যই তোমাদের প্রত্যেকের ফিডব্যাক কিন্তু দিতে হবে এবং কারা কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো প্রশ্ন যেটা বলেছে যে প্রিয়তোষ, এই যে শব্দটা প্রিয়তোষ, তো এই প্রিয়তোষ শব্দটিকে যদি বর্ণ বিশ্লেষণ বলেছে, কিন্তু বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে কোনটা রাইট অপশন, মানে রাইট অপশন লক হবে কোনটা? দেখো প্রিয়তোষ শব্দটার নিখুঁত বর্ণ বিশ্লেষণ হলো অপশন নাম্বার, কোনটা হবে উত্তর? আশা করি প্রত্যেকে কমেন্টে আনসার করে দিয়েছো, অপশন নাম্বার সি হবে রাইট আনসার, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ঠিক আছে, দেখো প যোগ র মানে রয় হসন্ত, তারপরে হচ্ছে হস্যই যোগ অন্তর্জয় হসন্ত। হ্যাঁ, হস্যই কিসের জন্য? হস্য হচ্ছে যে প্রি, ই, ই আসছে দেখো হস্যই, তারপরে হচ্ছে অন্তর্জ, তারপরে হচ্ছে বাকিটা তোমরা দেখে নাও ভালো করে। তো এটা হবে রাইট আনসার। ঠিক আছে, তো যাই হোক নেক্সট কোশ্চেনে চলে আসবো এবার। নেক্সট দেখো একই রকম প্রশ্ন রয়েছে যে উপলক্ষ শব্দটার বর্ণ বিশ্লেষণ কি হবে? উপলক্ষ, প্রত্যেকে চটপট রাইট আনসার করো কমেন্টে, প্রত্যেকে কিন্তু রাইট আনসার করতে হবে। উপলক্ষ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? কোনটা, কোন অপশন লক হবে? উত্তর হবে দেখো অপশন নাম্বার এ হবে রাইট আনসার, অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে রাইট আনসার। তো নেক্সট কোশ্চেনে চলে যাবে। দেখো একটি বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনির কোনটি? একটি বর্তুল মানে কুঞ্চিত স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনিটা কি? কুঞ্চিত স্বরধ্বনি হলো, ভালো করে মনে রাখবে, কুঞ্চিত স্বরধ্বনি হলো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটি গোল হয়ে যায়, মানে যেই কারণে বলা হচ্ছে দেখো বর্তুল হয়ে যায়, মানে বর্তুলের মতো আকার হয়ে যায়, কুচকে যায়, তাকে বলছে কিন্তু বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি। যেমন কি বলো হস্য উ উচ্চারণ করো, উ মানে হস্যুর উ, দেখো বর্তুল আকার হয়ে যাবে। তারপরে দীর্ঘ উ উচ্চারণ করো, বর্তুল আকার হয়ে যাবে। ও উচ্চারণ করো, ও বর্তুল আকার হয়ে যাবে। তো এইগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কুঞ্চিত স্বরধ্বনি। আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। তো এখানে যেটা রাইট আনসার হবে সেটা দেখতে পাচ্ছ, আমি তো তোমাদের বলে দিলাম, এই হস্যু আর ও এই দুটোই কিন্তু রাইট আনসার হবে। ঠিক আছে, যদি
অনেকে কিন্তু ওটাকে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু হস্যু ও দুটোই রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, দেখো প্রশ্নে বলা হচ্ছে যে ওই হলো একটি কি মৌলিক স্বর, সন্ধ্যার অক্ষর, তারপরে হর্ষস্বর না অল্পপ্রাণ ধ্বনি, কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে চটপট কমেন্টে রাইট অ্যান্সার করে ফেলো। উত্তর দেখো, এটা রাইট অ্যান্সার হবে, আমি বলে দিই, অনেকে পারছে না। এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে সন্ধ্যার অক্ষর, বা যেটাকে বলা হয় সন্ধ্যাক্ষরের আরেকটা নাম হচ্ছে সংযুক্ত স্বরধ্বনি। তোমরা হয়তো শুনে থাকবে, এবার হয়তো পারবে। সংযুক্ত স্বরধ্বনিটা কি অ্যাকচুয়ালি তারপর হচ্ছে মানে তোমরা দেখতে পাচ্ছ ওই আর হচ্ছে ও, এই দুটোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যৌগিক স্বরধ্বনি, বা যেটাকে বলা হয় আবার অন্য ভাষায় দ্বি স্বর, দয়বয় হস্যি দন্ত শয়বয় র, দ্বি স্বর। তো ব্যাকরণের পরিভাষায় এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যার অক্ষর বা সন্ধ্যাক্ষর, দুটোই বলা হয়, যেটাকে বলা হচ্ছে সংযুক্ত স্বরধ্বনি, যেটা আমি একটু আগে বললাম। তো নেক্সট কোশ্চেনে এবার চলে যাব। দেখো নিচের কোন মন্তব্যটি ঠিক? উত্তর কী হবে? উত্তর হবে দেখো অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। দ হচ্ছে অল্পপ্রাণ এবং ঘোষ ধ্বনি। দেখবে বর্গের যে তৃতীয় বর্ণ সবসময় কিন্তু অল্পপ্রাণ এবং ঘোষ ধ্বনি হয়, এটা কিন্তু তোমরা জানো। আর বাকি অপশানগুলোর মধ্যে দেখো ব হচ্ছে কিন্তু ঘোষ ধ্বনি, মানে ঘোষ ধ্বনি কিন্তু অঘোষ কিন্তু নয়, ব, ঠিক আছে, এটা তো হবে না। তারপরে ডয়বিন্দুরা একটি অল্পপ্রাণ ধ্বনি নয় বলেছে, কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি অল্পপ্রাণ ধ্বনি। ল একটি পার্শ্বিক ব্যঞ্জন, অবশ্যই পার্শ্বিক ব্যঞ্জন, কিন্তু নয় বলে দিয়েছে, সেহেতু হবে না। তো সেই কারণে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দ হলো অল্পপ্রাণ ঘোষ ধ্বনি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আর তোমরা তো জানোই যে এই দ ছাড়াও আর একটা দেখবে, মানে দ হলো অ্যাকচুয়ালি ত বর্গের তৃতীয় বর্ণ, ত বর্গের, ঠিক আছে। যারা বাংলার থিওরি ক্লাস চাইছো টপিকের ওপর, মানে সার্টেন টপিকের ওপর, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারা চাইছো, মানে কাদের প্রয়োজন আছে থিওরির ক্লাস। প্র্যাকটিসে যারা পারছো না বা বুঝতে পারছো না বা হয়তো অজানা মনে হচ্ছে, তাদেরকে কিন্তু থিওরি ক্লাস দেওয়া উচিত। তো কাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে। নেক্সট কোশ্চেন, ট বর্গের তৃতীয় বর্ণটি কি হয়? দেখো অঘোষ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, কোনোটি নয়। উত্তর কি হবে? এটার উত্তর হয়ে যাবে দেখো অল্পপ্রাণ বর্ণ। ট বর্গের তৃতীয় বর্ণটা কি অ্যাকচুয়ালি? তাহলে অল্পপ্রাণ বর্ণ হলে তৃতীয় বর্ণটা কি? সেই বর্ণটা হলো ড, ঠিক আছে। এবং নিয়ম অনুযায়ী যে কোনো বর্গের তৃতীয় বর্ণ উচ্চারণে বাতাসের টান বা বেগ কিন্তু কম থাকে, তো এটি একটি অল্পপ্রাণ ধ্বনি অবশ্যই বলা যায়, ঠিক আছে। এবং পাশাপাশি দেখবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি না, কিন্তু ঘোষ ধ্বনি। নেক্সট কোশ্চেন, দেখো পার্শ্বিক ব্যঞ্জন বর্ণ কোনটি? বলো। প্রত্যেককে আবার বলবো, অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে, পাশে থাকা বেল আইকন। প্রত্যেকে কিন্তু ফিডব্যাক দিয়ে জানাবে যে কেমন লাগছে আজকের এই ক্লাসটি তোমাদের, অবশ্যই কিন্তু ফিডব্যাক দিয়ে জানাবে। এবং এই রকম ক্লাস আরও চাও কি, অবশ্যই সেটাও জানাবে। এবং ইতিমধ্যে কিন্তু আমাদের ইবুক জিকের ওপর, ইংলিশের ওপর কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করোনি, অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও। লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক দেখবে নিচে কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে, প্লাস ডেসক্রিপশানও ভিডিওর দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু জয়েন করে নাও চাকরি সংক্রান্ত আপডেটস, ডেলি জিকে কুইজ, ইবুক, থিওরি সমস্ত কিছু কিন্তু পাওয়ার জন্য। তো এখানে চলে আসি প্রশ্নতে, যে পার্শ্বিক ব্যঞ্জন বর্ণটা কি? দেখো পার্শ্বিক ব্যঞ্জন বর্ণ অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ল হবে উত্তর, ঠিক আছে। কারণ দেখো ল উচ্চারণ করার সময় জিভের ডগা কিন্তু ওপরের দন্তমূলকে চেপে ধরে, ল বলো তাহলে বুঝতে পারবে। এবং দেখবে শ্বাসবায়ু জিভের দুপাশে, মানে যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে পার্শ্বিক বলছে, পার্শ্বিক কেন বলছে? পার্শ্বিকের মধ্যে দেখো পার্শ্ব ঢুকে আছে, পার্শ্ব মানে দুই পাশ, তো সে জিভের দুই পাশ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে শ্বাসবায়ু ল বললেই। তো সেই কারণে ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে একদম? নেক্সট কোশ্চেন, দন্ত ব্যঞ্জন কোনটি? এর মধ্যে দন্ত ব্যঞ্জন কোনটি? দন্ত ব্যঞ্জন মানে ত বর্গের যে বর্ণগুলো, ত বর্গের বর্ণগুলো কি কি? ত বর্ণের বর্গগুলো কি কি? দেখো ত হবে, হ্যাঁ, এখানে তোমার ত হবে, তারপরে হচ্ছে থ হবে, তারপরে হচ্ছে দ, তারপরে হচ্ছে ধ। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবই ত বর্গের যে বর্ণ। তো এইগুলোকে উচ্চারণ করার সময় দেখবে জিভের যে অগ্রভাগ, তো তার উপরের যে দাঁতের গোড়াকে কিন্তু স্পর্শ করে, তাই ত বর্গকে দন্ত ব্যঞ্জন বলা হয়। নেক্সট কোশ্চেন, প্রবাহী মৌখিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যাগুলো কটি?
দেখো বাংলা ভাষায় যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস মানে মুখ বিবর দিয়ে সম্পূর্ণ বাধা না পেয়ে বা প্রবাহটাকে মানে বজায় রেখে আলতোভাবে বেরিয়ে যায়, মানে আলতোভাবে বেরোবে, তো তাদের কিন্তু বলা হয় অ্যাকচুয়ালি যে প্রবাহী মৌখিক ব্যঞ্জন ধ্বনি। তো এই প্রবাহী মৌখিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু সংখ্যাতে কেবলমাত্র 5টিই আছে। এই যে অপশন নাম্বার এ হবে রাইট আনসার, অপশন নাম্বার এ, ঠিক আছে, 5টি আছে। সেগুলো কি কি দেখো লেখা আছে, র, ল, তালবে স, মানে স উচ্চারণ গুনতে হবে যেহেতু আমাদের ধ্বনির ব্যাপার, তারপরে হচ্ছে দন্তে স, হ্যাঁ, তারপরে হচ্ছে হ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবই প্রবাহী মৌখিক ব্যঞ্জন ধ্বনি। নেক্সট কোশ্চেন, প্রতিহত ব্যঞ্জন ধ্বনির অপর নাম কি? দেখো প্রতিহত ব্যঞ্জন ধ্বনির অপর নাম হচ্ছে দেখো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। ক থেকে দেখবে একদম ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত টোটাল কতগুলো বর্ণ দেখবে? টোটাল দেখবে 25টি বর্ণ। তো এই 25টি বর্ণ উচ্চারণের সময় ফুসফুস দায়ী যে বাতাস, তো সে বাতাস মুখের কোনো না কোনো অংশে সম্পূর্ণ প্রতিহত বা স্পর্শ করে নির্গত হয়। এই কারণে একে মানে স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে প্রতিহত ব্যঞ্জন ধ্বনিও কিন্তু বলা হয়। ক্লিয়ার এবার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, দেখো বর্ণ বিশ্লেষণের প্রশ্ন আবার এসেছে। তো বলা হচ্ছে অরক্ষণীয়, অরক্ষণীয়ার বর্ণ বিশ্লেষণ কী হবে? প্রত্যেকে তোমরা কমেন্টে আর রাইট অ্যান্সারটা করো। অরক্ষণীয়ার বর্ণ বিশ্লেষণ কী হবে? যারা পার্টিকুলারলি বর্ণ বিশ্লেষণের ওপর বা সন্ধির ওপর বা গ্রামারের যে কোনো টপিকের ওপর ক্লাস চাও অবশ্যই কিন্তু সেটা লিখে জানাবে কমেন্ট বক্সে। আমি কিন্তু আলাদাভাবে থিওরি ক্লাস দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তো প্রত্যেক কিন্তু তোমাদের ফিডব্যাক জানাবে অবশ্যই। দেখো অরক্ষণীয়া শব্দটির যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। বাকিটা তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন চলে যাব। দেখো বলা হচ্ছে থ হলো একটি কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি, তালব্য ব্যঞ্জন ধ্বনি, মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি না দন্ত ব্যঞ্জন ধ্বনি? দেখো থ আমরা জানি বা একটু আগে আমরা জানলাম যে ত, থ, দ, ধ এগুলো কিন্তু সবই ত বর্গের বর্ণ, ঠিক? তো এই ত বর্গের বর্ণগুলোকে উচ্চারণ করার সময় জিভের ডগার ওপরের পাটির দাঁতকে কিন্তু স্পর্শ করতেই হয়। তোমরা উচ্চারণ করো ত, থ, দ, ধ, তারপরে দন্তের নাও কিন্তু আসছে। তো আশা করি ক্লিয়ার। তো তাই কিন্তু থ হলো একটি কী হবে উত্তর হয়ে যাবে এটি একটি দন্ত ব্যঞ্জন ধ্বনি, অপশন নাম্বার ডি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, নেক্সট একটি প্রবাহী ব্যঞ্জন ধ্বনি কোনটি? আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে প্রবাহী ব্যঞ্জন ধ্বনির আরেকটা নাম হচ্ছে তরল ধ্বনি, ঠিক আছে? হয়তো ভুলে গেছি বলতে, প্রবাহী ব্যঞ্জন ধ্বনির আরেক নাম হলো তরল ধ্বনি। তো এই অপশানগুলোর মধ্যে কিন্তু ডয়বিন্দু র হবে রাইট আনসার, ঠিক আছে, ডয়বিন্দু র। নেক্সট কোশ্চেন, দেখো বর্গীয় স্পর্শ ব্যঞ্জনের প্রথম ও তৃতীয় ধ্বনি কি? অল্পপ্রাণ, মহাপ্রাণ, তাড়িত না কোনোটি নয়? দেখো যে কোনো বর্গের যেমন ক, চ, ট, ত, প এই যে কোনো বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু কিন্তু কম প্রয়োজন হয়। এটা ঠিক কি ঠিক না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শ্বাসবায়ু কিন্তু কম প্রয়োজন হয়, তাই নিয়ম অনুযায়ী বর্গের প্রথম মানে এই যে প্রথম আর হচ্ছে তৃতীয় ধ্বনি অবশ্যই কিন্তু সবসময় অল্পপ্রাণ ধ্বনি হয়। নেক্সট কোশ্চেন, একটি আশ্রয় স্থানভাগী বর্ণ কোনটি? উত্তর কী হবে? আশ্রয় স্থানভাগী আগে জেনে তা রাখতে হবে তোমাদের যে অনস্বর আর হচ্ছে বিসর্গ, এই যে ধ্বনি দুটো, এই ধ্বনি দুটো কিন্তু স্বাধীনভাবে একা একা উচ্চারিত হতে পারে না, কখনোই হবে না। এরা কিন্তু সর্বদা দেখবে অন্য কোনো স্বরধ্বনির আশ্রয় নিয়ে কিন্তু উচ্চারিত হচ্ছে। তো সেই কারণে এদেরকে বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ। ক্লিয়ার? যার আরেক নাম কি? আরেক নাম হচ্ছে পরাশ্রয়ী, মানে পরের প্রতি আশ্রয়ী, মানে পরাশ্রয়ী বর্ণ। অতএব উত্তর এখানে রাইট অ্যান্সার কী হবে? অনেশ্বর অথবা বিসর্গ থাকলেও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যেত। নেক্সট কোশ্চেন, দেখো গ হলো একটি কি? অপশান কি হবে? কোনটা লক হবে? দেখো গ কিন্তু আমরা জানি ক বর্গের তৃতীয় বর্ণ, তাই না? ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ। তো বর্গের তৃতীয় বর্ণ উচ্চারণে দেখবে বাতাসের চাপ কিন্তু কম থাকে। ক বাতাসের চাপটা কম থাকে, সেই কারণে একে কী বলা হয়? অল্পপ্রাণ বলা হয়। তো অল্পপ্রাণ জানলাম, তাহলে অপশান সি, ডি কাটা গেল। তাহলে এখানে এবার জানতে হবে আমাদের ঘোষ বর্ণ না অঘোষ বর্ণ। অবশ্যই কিন্তু যেহেতু একটা গাম্ভীর্য ব্যাপারটা থাকে সেই কারণে কিন্তু ঘোষ বর্ণ হবে, অতএব বিও কাটা গেল। তাহলে রাইট অ্যান্সার কী হলো? অপশান নাম্বার এ, অর্থাৎ অল্পপ্রাণ এবং ঘোষ বর্ণ। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট
একটি কম্পিত ব্যঞ্জনের উদাহরণ বলো, কি হবে? রবিন্দ্র র, ঢবিন্দ্র র, নাকি কোনোটি নয়? কি উত্তর হবে? কম্পিত ব্যঞ্জন বলা হয়েছে। কম্পিত ব্যঞ্জন দেখবে যখন তোমরা র উচ্চারণ করছো, তখন র উচ্চারণ করার সময় কিন্তু জিভের ডগা কাঁপতে থাকে, মানে একটা কম্পন সৃষ্টি হয়। র র বললেই কিন্তু বুঝতে পারবে। তো এই কারণে রকে কম্পনজাত মানে কম্পিত ব্যঞ্জন বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো ফ হলো একটি স্পর্শ ব্যঞ্জন এবং মহাপ্রাণ, ঘোষ নাকি অল্পপ্রাণ? অবশ্যই কিন্তু মহাপ্রাণ রাইট আনসার হবে। ঠিক আছে, নেক্সট দেখো একটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ কি হবে? ল, র, ডয়বিন্দু র না উঙ্গ, কোনটা হবে? তার আগে আমাদের জানতে হবে এই যে তাড়িত ব্যঞ্জন বলছে, তাড়িত ব্যঞ্জনটি আসলে কি? দেখো ডয়বিন্দু র আর হচ্ছে ঢয়বিন্দু র উচ্চারণ করার সময় যখনই উচ্চারণ করবে তখন কিন্তু জিভের ডগা উল্টে মূর্ধন্যকে কিন্তু আঘাত করবে, মানে একটা তাড়না করবে, মানে ঝটপট আঘাত করবে। তাই এদেরকে কিন্তু তাড়িত বা তাড়নজাত ব্যঞ্জনধ্বনি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো যে নিচের কোন মন্তব্যটি ভুল বলেছে? অতএব সঠিকগুলোকে আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে। দেখো প্রথমে বলেছে যে ঘৃতস্বর হলো দীর্ঘস্বর। এই মন্তব্যটি কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এটাই রাইট আনসার। ঘৃতস্বর কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা প্লুতস্বর। ঠিক আছে, প্লুতস্বর হবে এখানে রাইট আনসার, মানে মুদ্রণ ত্রুটি বলা যেতে পারে এটা। যাই হোক, তো নেক্সট তারপরে বি নম্বর অপশন যেটা বলেছে এগুলো কিন্তু সঠিক লেখা রয়েছে। প বর্গের চতুর্থ বর্ণটা কি হবে? প বর্গের চতুর্থ বর্ণ, দেখো প বর্গের বর্ণগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প, তারপরে হচ্ছে ফ, তারপরে হচ্ছে দেখবে ব, তারপরে ভ এবং তারপরে হলো ম। তো এর মধ্যে চতুর্থ বর্ণ কোনটা পড়ছে? চতুর্থ বর্ণ 1 2 3 4 নম্বরে কে পড়ছে? ভ পড়ছে। ঠিক আছে, তো এই যে ভ, তো এই বর্গের যেটা দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ, এই যে দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসের চাপের আধিক্যটা বেশি থাকে, আধিক্য থাকে একটা, বলো ভ, ভ, ফ। তো এই কারণে এদেরকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মহাপ্রাণ ধ্বনি। নেক্সট কোশ্চেন, একটি নৈকট্য ব্যঞ্জন এর উদাহরণ কি? নৈকট্য ব্যঞ্জন, নৈকট্য ব্যঞ্জন কি? যে সমস্ত ধ্বনিগুলো দেখবে উচ্চারণ করার সময় জিভ বা মানে জিভের অবস্থান স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মাঝামাঝি বা খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, এরকম অবস্থায় থাকে, তো এদেরকে কিন্তু নৈকট্য ব্যঞ্জন বা অর্ধস্বর বলা হয়। যেমন কি এক্ষেত্রে দুটোই কিন্তু আছে, দুটো ধ্বনি, সেটা হচ্ছে একটা হচ্ছে অন্তস্থ আর একটা দেখবে অন্তস্থ আর একটা হচ্ছে ব। ঠিক আছে, একটা ব। তো এখানে রাইট আনসার কি হবে? অন্তস্থ, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে চলে যাব এবং এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন, আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টে টাস্ক থাকলো, হোম টাস্ক না, কমেন্ট টাস্ক থাকলো। ঠিক আছে, CT কমেন্ট টাস্ক। তো তোমরা কিন্তু অবশ্যই এটার উত্তর জানিয়ে তবে ক্লাসটাকে ফিনিশ করবে, ক্লাসটাকে কিন্তু শেষ করবে। তো প্রত্যেককে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে নাও, আগামী দিনে কিন্তু বহু ক্লাসগুলো আসতে চলেছে, এবং লাইক করে কিন্তু অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নেবে। কিভাবে জয়েন করবে আমি অলরেডি তোমাদের ডিসকাস করে দিয়েছি, বলে দিয়েছি, আর দ্বিতীয়বার রিপিট করছি না। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। আগামী দিনে কিন্তু রেগুলারলি ক্লাসগুলো আসতে চলেছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে সজাগ থেকো, এবং কখন কোন ক্লাসগুলো আসছে অবশ্যই কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কি থিওরি ক্লাস চাও, কোন টপিকের ওপর ক্লাস চাও, সেগুলো কিন্তু অবশ্যই লিখে পাঠাবে, প্লাস কি কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো অবশ্যই কিন্তু জানাবে। সো থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য, ধন্যবাদ প্রত্যেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও আগামী পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ।